এলজি V60 ThinQ 5G নামটা মুখস্থ করতে যেই কষ্ট হয়ে যায়, তারপরও এলজি এরকম উইয়ার্ড নেম তারা দিয়েছে তাদের ফোনে, সো বলতে তো হবেই। এলজির এই ফোনটা সহ আমি আরেকটা ফোনও ব্যবহার করেছি, এলজি Velvet 5G। সো টোটাল দুইটা ফোন আমি ব্যবহার করলাম এবং এলজি কিন্তু প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে তারা স্মার্টফোন বানানো বন্ধ করে দিয়েছে। তার বেশ কিছু কারণ আছে, তবে এলজি V60 এই স্মার্টফোনটা আমি ব্যবহার করতে যে এত বেশি সারপ্রাইজ হয়েছি, কারণ এইটা কিন্তু এখন 20,000 টাকার কমে প্রিমিয়াম মার্কেটে পাওয়া যায় বেশ ভালো কোয়ালিটির স্মার্টফোন, এবং সেখান থেকে যে ক্যামেরা কোয়ালিটি আমি পেয়েছি, যেমন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, সেটা আসলে সারপ্রাইজিংলি ছিল। এবং আমার মনে হয় যে 20,000 টাকার বাজেটে যেসব স্মার্টফোনগুলো আছে তার মধ্যে মানে ওয়ান অফ দ্য বেস্ট হবে এটা। কেন বলছি, এটার বিস্তারিত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলে আসলে আপনারা বুঝতে পারবেন। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যদি এই স্মার্টফোনটা বা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রি ওন ফোন বা নতুন ফোন যদি আপনারা কিনতে চান, বা আপনার হাতে থাকা স্মার্টফোন যদি আপনি এক্সচেঞ্জ করতে চান, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক, ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখন ফোন নাও কিনতে চান, পরবর্তীতে কিনতে চান, অ্যাটলিস্ট তাদের ফেসবুকে আপনারা লাইক দিয়ে রাখতে পারেন, তাহলে আসলে ইন ফিউচারে তাদের অ্যাভেলেবিলিটি বা কোনো অফার থাকলে সেটা আপনারা জেনে ফেলতে পারবেন। যাই হোক, চলুন এবার দেখে নিই যে 2023 সালে এসে এলজি V60 ThinQ 5G এই স্মার্টফোনটা আপনার কেনা উচিত হবে কিনা। প্রথমে এটার ডিজাইন ওয়াইজ, স্পেসিফিক ওয়াইজ কি কি আছে এবং এটার বিল্ড কোয়ালিটি কেমন সেগুলো নিয়ে আগে কথা বলতে চাই। তো এটার ফ্রন্টে আপনি 6.8 ইঞ্চ একটা ডিসপ্লে পাবেন, এটা POLED একটা ডিসপ্লে। তো এর আগে আমি এলজি Velvet 5G যখন আমি ব্যবহার করছিলাম তখন তার ডিসপ্লের প্রেমে পড়ে গেছিলাম, এবং এইটার কালার এবং ডিসপ্লের কোয়ালিটি এত ভালো, বিশ্বাস করেন আপনি যদি স্যামসাং এর ডাইনামিক 2X AMOLED ডিসপ্লে ব্যবহার করেন সেইটা থেকে আসলে অন্য ডিসপ্লে ভালো লাগে না, বাট এইটাও আসলে সেম জিনিস। এই ডিসপ্লেটা যদি আপনি ব্যবহার করেন বা এই ডিসপ্লের কোনো স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে আসলে অন্য কোনো ডিসপ্লে বা অন্য কোনো স্মার্টফোনে শিফট হলে আপনার ওই ডিসপ্লেটা ভালো লাগবে না ডেফিনেটলি, কারণ এইটার ডিসপ্লে কোয়ালিটি এত ভালো। এবং এইটাতে HDR10 সাপোর্ট করে, বাট এটাতে রিফ্রেশ রেট বেশি নাই, সেদিক থেকে একটু ড্রব্যাক আছে। বাট এটা ডিসপ্লে সাইজটা একটু বড় এবং এইটার প্রোটেকশনও কিন্তু Gorilla Glass 5 রয়েছে, সো ভালো একটা প্রোটেকশন রয়েছে। কিন্তু এখানে যে প্রবলেম সেটা হচ্ছে যে এইটার নিচে এবং উপরে যে চিন এবং টিয়ার ড্রপ নচ, এইটা আসলে 2023 সালে এসে মেনে নেওয়া একটু কষ্টকর এবং এটা একটু ব্যাকডেটেডও মনে হয়। এবং লিটারেলি এটা সামনে থেকে দেখলে অনেকে যদি এই ফোনটার মডেলটা ভালোভাবে নোটিস না করে তাহলে ভাববে যে এটা একটা চাইনিজ ফোন। এবং এটার উপরে যে টিয়ার ড্রপ নচ রয়েছে সেখানে কিন্তু 10 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, সেটার কোয়ালিটি আমরা ক্যামেরা সেকশনে বলবো। এবং নিচের দিকে আসলে আপনি একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট পাবেন। এই ফিঙ্গারপ্রিন্টটা আমার কাছে স্লো মনে হয়েছে, এটার অ্যানিমেশনটাও স্লো, অর্থাৎ আপনি যদি ভালোভাবে টাচ না করেন তাহলে আসলে এটা লক খোলে না, সো সেটা একটা ড্রব্যাক আমার কাছে মনে হয়েছে। এবং তারপরেও আসলে এটা অ্যাপ্রিশিয়েট করার মতো, কারণ হচ্ছে আপনি এরকম বাজেটে আন্ডার 20K তে একটা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, সেটা খুবই ভালো একটা ফিচার আমার কাছে মনে হয়। এবং স্মার্টফোনটা যদি একদম ব্যাকে দেখেন তাহলে টোটাল গ্লাস একটা ব্যাক, এবং এটা বেশ প্রিমিয়াম লুকিং একটা কালার আমি যেটা ইউজ করতেছি। এবং এটা কিন্তু Gorilla Glass 6 এর প্রোটেকশন বা Gorilla Glass 6 এর গ্লাস এটা, সো সেটাও একটা ভালো দিক যে খুব ভালো একটা প্রোটেক্টেড গ্লাস। এবং এই যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম বডির সাথে মিশিয়ে দেওয়া, সো এটা দেখলে আপনার স্যামসাং গ্যালাক্সি S10 এর কথা মনে হতে পারে। এবং এখানে আপনি তিনটা ক্যামেরা সেন্সর দেখতে পাবেন, একটা হচ্ছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, সেটা খুবই দারুণ ছবি দেয়, আমি ক্যামেরা সেকশনে বলছি। আর একটা হলো 13 মেগাপিক্সেলের 12mm এর একটা সেন্সর, আর একটা হলো 0.3 মেগাপিক্সেলের টাইম অফ ফ্লাইট সেন্সর, সেটা আসলে পোর্ট্রেট তোলার জন্য কাজে দেয়। তাছাড়া এখানে আর হচ্ছে তেমন মেজর কিছু নাই, এলজি V60 ThinQ লেখা আছে এবং নিচে এলজির লোগো আছে। এবং এইটার ফিনিশটা যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এটা একটু কার্ভি ফিনিশ এবং এটার থিকনেসটা অনেক বেশি মনে হয়। সো স্মার্টফোনটার ডিসপ্লেটা তো বড়, সেই সাথে সাথে চারি সাইডে বেশ বেজেল এবং নচ থাকার কারণে স্মার্টফোনটা বেশ বড় সড়ো মনে হয়। এবং এটার ডিজাইনটা যেটা প্রবলেম আমার কাছে মনে হয়, এটা দেখতে আসলে বা ডিজাইন ওয়াইজ ওরকম আমার কাছে মনে হয় যে চাইনিজ একটা ফোন, মানে এটার ডিজাইনটা আসলে প্রিমিয়াম না, বাট এটার ম্যাটেরিয়ালসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এবং ফিনিশিংটাও কিন্তু প্রিমিয়াম। যেমন এটা যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং সেটা খুবই প্রিমিয়াম লুকিং একটা ফ্রেম। বাট প্রবলেম হচ্ছে এই যে গ্লাসের স্যান্ডউইচ বানানো, দুই সাইডে গ্লাস দিয়ে মাঝখানে মেটালিক ফ্রেম, এটা আসলে টোটাল ডিজাইনটাই আমার কাছে একটু চায়না মনে হয়। বাট এইটা যদি আপনি নিচের সাইডে দেখেন তাহলে আপনি 3.5mm এর একটা হেডফোন জ্যাক দেখতে পাবেন, যেটা আসলে এখন রেয়ার এবং স্মার্টফোনে দেখা যায় না, বাট এটাতে আছে। এবং একটা Type-C চার্জিং পোর্ট পাবেন, এটা ফাস্ট চার্জিং PD 2.0, বাট এটাকে ফাস্ট চার্জ বলা যায় না, এটা চার্জ হতে অনেক সময় লাগে। এবং তার পাশে কিন্তু স্পিকার দেখতে পাচ্ছেন এবং এটাতে আপনি উপরেও কিন্তু স্পিকার দেখতে পাবেন, সো এটাতে স্টিরিও স্পিকার আছে। এবং এটার স্পিকার এত ভালো কোয়ালিটির স্পিকার, মানে এইরকম বাজেটে সনির স্পিকার ভালো হয়ে থাকে এবং এটা আসলে বেস্ট স্পিকার হবে এবং এটার লাউডনেসও অনেক বেটার। মুভি দেখার জন্য বা ইউটিউব ভিডিও, সোশ্যাল মিডিয়া দেখার জন্য যদি আপনি এটা এনজয় করতে চান, মানে টপ নচ কোয়ালিটির একটা
স্মার্টফোন হতে পারে, কারণ এটা ডিসপ্লে এবং এটা সাউন্ডের জন্য। এবং এটা যদি একদম ডান সাইডে দেখেন তাহলে শুধু পাওয়ার বাটন আছে, উপরে আপনি সিম স্লট পাবেন, সেখানে কিন্তু একটা এসডি কার্ডও লাগিয়ে ফেলতে পারবেন, এবং বাম সাইডে উপরে ভলিউম বাটন এবং নিচে কিন্তু ভয়েস অ্যাসিস্ট্যান্টের একটা বাটন রয়েছে। সো এইটা আসলে আমার কাছে অত বেশি ইউজফুল মনে হয় না, মানে আননেসেসারি মনে হয়। যাই হোক, এটা আছে। সো ওভারঅল প্রিটি ক্লিন একটা স্মার্টফোন, বাট যেটা বললাম ডিজাইন ওয়াইজ এটা বেশ বড় সড়ো মনে হয়, একটু চাইনিজ লুকিং মনে হয়, বাট এটা ডিসপ্লের জন্য এই স্মার্টফোনটাকে কেনা যায় এবং বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর। তো চলুন এটার পারফরমেন্স কেমন সেটা একটু দেখে নিই। এটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 865 একটা প্রসেসর। এই প্রসেসরটা খুবই ফাস্ট একটা প্রসেসর, ফ্ল্যাগশিপ ক্যাটাগরি একটা প্রসেসরের কোনো কমপ্লেন এখানে নাই, এবং এটাতে কিন্তু 8GB র্যাম পেয়ার করতেছে, সেই সাথে সাথে স্টোরেজের ভেরিয়েশনটা আছে। আমি যেটা ব্যবহার করছি সেটা 128GB। তো এইটার যে এলজি যে কাস্টম ইউআই সেটা মানে একটু অন্যরকম আমার কাছে। এটা তো ব্লোটওয়্যার দিয়ে ভরা ছিল এবং এটার আইকনগুলো অত বেশি ভালো লাগে না, বাট এটার পারফরমেন্সে একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে যে এটা যে প্রসেসর বা হার্ডওয়্যার সেটাতে আসলে কোনো কমপ্লেন নাই, সেটাতে কোনো কমতিও নাই। যেটা প্রবলেম হচ্ছে তাদের অপটিমাইজেশন, যেহেতু তারা ফোন বানানো বন্ধ করে দিয়েছে এবং এটাতে iOS 13 আসার কথা, বাট এটাতে আমি এখনো পর্যন্ত 13 আপডেটটা পাইনি। তারপরেও এটাতে যে প্রবলেমটা মনে হয়েছে সেটা একটু স্মুথনেসের ঘাটতি মনে হয়েছে, মানে এটা সফটওয়্যার অপটিমাইজেশনের প্রবলেম। যেমন আপনি যদি স্ক্রোলিং করতে চান, যদি ক্যামেরা অ্যাপসে যান, সব জায়গায় কেমন হালকা একটু স্লো মনে হয়। স্ক্রোলিং করতে গেলে মনে হয় যে যাচ্ছে না একটা ভাব। মেইনলি হচ্ছে যদি আমি ফটো গ্যালারিতে যাচ্ছিলাম, সোশ্যাল মিডিয়াতে ব্রাউজ করতে গেলে খুব স্মুথ না। সেটা দুইটা কারণ হতে পারে, একটা হচ্ছে সফটওয়্যারের অপটিমাইজেশন আর একটা হলো 120 হার্টজ। বাট 120 হার্টজ ডিসপ্লেতে না থাকলেও 60 হার্টজের ডিসপ্লে দিয়েও কিন্তু ভালো স্মুথনেস আনা সম্ভব হয়। বাট এখানে আসলে ওই অপটিমাইজেশনের ঘাটতিটা রয়েছে, সেটা আসলে বলতেই হবে। বাট এটার পারফরমেন্সে কোনো সমস্যা নেই। যেমন আপনি যদি গেমিং করেন, ভালো গেমিং করতে পারবেন। ক্যামেরাতে একটু স্লো হয়, বাট ওভারঅল হিটিং ইস্যু ওরকম আহামরি নাই। সো পারফরমেন্সে তেমন আসলে কোনো কিছু বলারও নাই। এবং এটা যদি ক্যামেরাতে আসি, ক্যামেরাতে একটু বেশি করে বলতে হবে, কারণ এটার ক্যামেরা নিয়ে আমার ওরকম কোনো এক্সপেকটেশন ছিল না, কারণ এলজি ভেলভেট যখন ইউজ করলাম তখন তো একটা ক্যামেরা এক্সপিরিয়েন্স অত বেশি ভালো ছিল না। বাট এইটা যখন আমি ইউজ করতে গেলাম, বিশ্বাস করেন এটার পোর্ট্রেট দেখে আপনার মানে মাথা নষ্ট হয়ে যাবে। এটার পোর্ট্রেট বা এজ ডিটেকশন এত বেশি ভালো, সেটাতে আসলে কোনো কমপ্লেইন থাকবে না। সো পোর্ট্রেটের কথা বলি পরে, আগে একটু মেইন সেন্সর দিয়ে বা আলট্রা ওয়াইডের কথা বলি। আলট্রা ওয়াইড এবং মেইন সেন্সর দিয়ে প্রপার লাইটে খুবই ভালো ছবি তোলা যায়, ডায়নামিক রেঞ্জও ভালো, সেটা নিয়েও কোনো কমপ্লেন নাই। এবং আপনি যদি লো লাইটে ছবি তোলেন তাহলে লো লাইটেও ভালো ছবি তোলা যায়, এবং লো লাইটে দেখা যায় যে খুব ফাস্ট শাটারেও ভালো ছবি তোলা যায়। এবং এটার পিকচার কোয়ালিটি এত বেশি ভালো, এত বেশি শার্প, সেটা আসলে মানে অন্য লেভেলের। এটা যে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সেটা দিয়ে আসলে খুবই শার্প এবং ক্রিস্পি পিকচার পাওয়া যায়, এবং এটা দিয়ে জুম করেও পিকচার তোলা যায়, এবং জুম করে তুললেও বেশ ভালো ছবি পাওয়া যায়। সো এটার ডে লাইটে এবং নাইট মোডে খুবই ভালো ছবি পাওয়া যায়, সেটা নিয়ে কোনো কমপ্লেন নাই। এইরকম একটা স্মার্টফোন, এরকম বাজেটের স্মার্টফোনে এত ভালো ছবি পাওয়া যায়, সেটা আসলে একটু মানে হচ্ছে কি বলবো, বেনিফিটই আপনার কাছে মনে হবে যদি এই স্মার্টফোনটা আপনি কিনেন। এবং এটার পোর্ট্রেটের জন্য একটু ডিফারেন্ট লেভেলের এক্সপিরিয়েন্স আমি পেয়েছি, মানে যেমনটা বলছিলাম এটা থেকে এক্সপেকটেশন ছিল না, বাট খুবই ভালো পোর্ট্রেট পাওয়া যায়। এটার এজ ডিটেকশনও এত স্মার্ট ছিল, মানে অন্য লেভেলের পোর্ট্রেট পাওয়া যায়। জাস্ট একটা মাইনর প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এটা তো 27mm এর ফোকাল লেন্থ, তো সেই ফোকাল লেন্থের কারণে পোর্ট্রেটগুলো তুলতে গেলে একটু কাছে যাওয়া লাগে। সো পোর্ট্রেটগুলো একটু কেমন ডিস্টর্টেড মনে হয়, বাট পোর্ট্রেটের জন্য আসলে সবসময় একটু টাইট ফোকাল লেন্থ প্রেফার করা হয়। সেটা আসলে এই মানে একটা যদি টাইট লেন্স এখানে থাকতো বা এটাতে আরেকটু জুম করে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিত, সেটা দেয়নি। বাট পোর্ট্রেটে আরেকটাও প্রবলেম আছে, সেটা হচ্ছে এটাতে কিন্তু লো লাইটে পোর্ট্রেট তোলা যায় না, প্রপার লাইট ছাড়া আসলে পোর্ট্রেট হয় না। সো নাইট মুডে পোর্ট্রেটের কথা এটা ভুলে যেতে হবে, এবং সেলফিতেও আসলে সেম একই অবস্থা। সো পোর্ট্রেটের জন্য যদি আপনি একটু প্রপার লাইটে পোর্ট্রেট তোলেন, আপনি স্যাটিসফাই হবেন। এবং সেলফি ক্যামেরার কথা যদি বলি, সেলফি ক্যামেরা দিয়ে খুবই ভালো এবং শার্প ছবি পাওয়া যায়। একটা প্রবলেম আমি দেখেছি, সেটা হচ্ছে যদি পিছন থেকে লাইট থাকে, সেক্ষেত্রে মানে ভেরি ফিউ টাইমস দেখা যায় যে পুরো এক্সপোজারটা এলোমেলো করে ফেলে, মানে মাথাটা আওলায় যায়, ক্যামেরার খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না। বাট প্রপার লাইটে এবং পোর্ট্রেট মুডে খুব ভালো সেলফি পাওয়া যায়। বাট ওই একটাই প্রবলেম, লো লাইট এটা দিয়ে আপনি পোর্ট্রেট তুলতে পারবেন না, নাইট মুডেও পোর্ট্রেট তুলতে পারবেন না, সেলফিও তুলতে পারবেন না, সেটা একটা হচ্ছে খারাপ দিক এটাতে রয়েছে। এবং তাছাড়া এটার ক্যামেরার কোয়ালিটি নিয়ে আর তেমন কোনো কমপ্লেন নাই। এবং এটা যদি ভিডিও কোয়ালিটিতে আসে, এটাতে কিন্তু 8K পর্যন্ত শ্যুট করা যায়, তো আমি মেইনলি 4K-তে শ্যুট করেছি। তো ভিডিও কোয়ালিটি ভালো ছিল, এরকম না যে আহামরি লেভেলের ভালো, এটা স্টেবল ফুটেজ ছিল। বাট ভিডিও কোয়ালিটি একটু লো লাইট হলে বেশি নয়েজ চলে আসে, এবং ডে লাইটেও আমি দেখেছি বেশ
মানে আনশার্পেন্ড ফুটেজ এসেছে, বাট ভেরি ফিউ সিনারিও লাইক 2-3 বার আমি দেখেছি যে ভালো কোয়ালিটির ভিডিও এটাতে এসেছে। সো ভিডিও কোয়ালিটিটা আসলে এটাতে বিলিভ করা যাবে না, মানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এরকম টাইপের। এবং এটা সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনি 4K শুট করতে পারবেন, সো সেটাও একটা খুব ভালো দিক। এবং একটা সেলফি ক্যামেরা ভিডিও স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এটা হলো LG V60 সেলফি ক্যামেরার ভিডিও। তো সেলফি ক্যামেরার ভিডিও আসলে কতটুকু স্টেবল এবং সাউন্ড কেমন ক্যাপচার করতে পারে এবং ডাইনামিক রেঞ্জ কেমন ক্যাপচার করতে পারে সেটা এটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এবং এটার ফোকাল লেন্থ আমার কাছে একটু কম মনে হচ্ছে, যেমনটা আমি Xperia 1 Mark III-তে দেখেছিলাম। আমি হাত সোজা করলেই তারপরে আসলে ফ্রেমে আমাকে আঁটতে সুবিধা হচ্ছে না। তো সেই জায়গা থেকে আপনারা একটা স্পষ্ট ধারণা পাবেন যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য আসলে ফোনটা আইডিয়াল হবে কিনা। তো এটার ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা চলুন সেটা একটু দেখে নিই। এটাতে কিন্তু 5000 mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো স্মার্টফোনটা যেমন বড়, ব্যাটারিও তেমন বড় দিয়েছে, সো সেদিক থেকে কোনো কমপ্লেন নাই। বাট এটাতে একটা প্রবলেম আছে, এটা যে 5000 mAh ব্যাটারি সেই হিসেবে ব্যাটারি ব্যাকআপ একটু কম, লাইক এটার অপটিমাইজেশনের কারণে। কারণ এটার 5000 mAh ব্যাটারি হওয়ার পরেও আমি এটা দিয়ে 5 hours স্ক্রিন অন টাইম পেয়েছি। তো সেটা আসলে একটু লাইট ইউজের ক্ষেত্রে, হেভি ইউজ করলে 4.5 ঘন্টা। তো আমার কাছে দুইটা জিনিস মনে হয়েছে, একটা হচ্ছে এটার অপটিমাইজেশন ভালো না, সেটা তো আছেই। তাছাড়া আরেকটা জিনিস মনে হলো যে এটার মনে হয় স্ক্রিন অন টাইমটা ভালোভাবে মানে অ্যাকুরেটলি শো করাচ্ছিল না। আমার কাছে মনে হয় যে আরও একটু বেশিও পাওয়া সম্ভব হয়। তো আসলে যারা মিডিয়াম ইউজার তাদের জন্য আসলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্যারা হবে না, খুবই ভালোভাবে এটা একদিন পার করে ফেলতে পারবেন। যদি হেভি গেমিং করেন, তারপর হচ্ছে মিডিয়া স্ট্রিমিং, লাইভ, মোবাইল ডাটা ইউজ করেন, সেক্ষেত্রে একটু চার্জ বেশি যাবে, এটাই স্বাভাবিক। বাট ব্যাটারি নিয়ে ওরকম আহামরি প্যারা নাই। তো ফাইনাল কথা হচ্ছে যে এই স্মার্টফোনটা এখন 20,000 টাকার কমে কারা কিনবেন? যারা একটা বেটার ডিসপ্লে পছন্দ করেন, একটু বেটার ক্যামেরা চান, সেই সাথে সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ পারফরমেন্সও পেতে চান, তারা কিনতে পারেন। বাট যারা আসলে বড়সড় ফোন পছন্দ করেন না এবং এটার ডিজাইনটা আপনার কাছে যদি ভালো না লাগে, লাইক চাইনিজ ফোন মনে হয় আমার মতো, তাহলে আসলে এটা অ্যাভয়েড করবেন। বাট তাছাড়া কিন্তু ফোনটা মানে এই 20,000 টাকার কমে ওয়ান অফ দ্য বেস্ট ফোন, এটা আমি বলতে পারি। সো এইটা ছিল আমার LG V60 ThinQ পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনারা যদি এই ফোনটা কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।